আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে শুরু করেছি সকাল থেকেই। সকালের ব্রেকফাস্ট রেডি করছি। তো ব্রেকফাস্ট রেডি করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। আসলে যেটা নিয়ে কথা বলছিলাম যে এখন মধ্যবিত্তের সাধ্যের বাইরে সব কিছুই চলে গেছে। সাধ্যের ভিতরে বলতে আর কিছুই নেই, এমন একটা ব্যাপার। আসলে ছোটোখাটো বিষয়ের কথা নাই বলি, বাজার, কাঁচা সবজি, মাছ বাজার ইত্যাদি এগুলো তো অনেক সবারই কম বেশি প্রবলেম। তো এর বাইরেও আমরা হচ্ছে লাস্ট 5 মাস থেকে ডিসিশন নিলাম যে ঢাকাতে যেহেতু 12 বছর আছি ভাড়া বাসায়, তো আমরা নিজের একটা ফ্ল্যাট নিব। তো যেই ভাবা সেই কাজ। তো আমি যে এলাকাতে আছি এখানে 7 বছর লাস্ট আমি থাকি। তো 7 বছর আগে এদিকে ফ্ল্যাটের দাম যা ছিল, তো সেই রকম একটা বাজেট করে তার থেকে কিছুটা বাড়িয়ে চিন্তা করলাম যে একটা কার পার্কিং সহ মুশফিকের বাবা বলল যে আমরা একটা ফ্ল্যাট নিয়ে নিই। তো যেহেতু আরও 18 বছর আমার চাকরির বয়স আছে, 18-20 বছর তো ঢাকাতেই থাকতে হবে, অন্যের বাড়িতে আর কতদিন থাকবো। তো সেই হিসাব করে আমরা নিজেদের একটা বাজেট করে মোটামুটি চাচ্ছিলাম যে 1300-1400, 1300-1350 স্কোয়ার ফিট এর মধ্যে একটা ফ্ল্যাট নিয়ে নিতে। তো আমার চাহিদা যেটা ছিল আমার বা মুশফিকের বাবার, যে আল্লাহর রহমতের যে আলো বাতাসটা সেটা যেন ঘরে প্রবেশ করে, আর ফ্লোরটা মোটামুটি 2 থেকে 3 তলা বা 4 তলার মধ্যে হতে হবে। এটাই মেন ফ্রন্ট সাইডে। তো বাকি অপশনগুলো আর নাইবা দেখি। তো এটা করে আমরা ফ্ল্যাট খুঁজতে শুরু করলাম। তো লোক মারফত, পরিচিত যারা আছে তাদের মাধ্যমে বা ডেভেলপার বা আরও অন্যান্য যত ওয়ে আছে সব মাধ্যমে। তো খুঁজতে খুঁজতে 6 মাস এসে পরে বুঝলাম যেটা আসলে ঢাকায় আমাদের মধ্যবিত্তদের চাহিদা রুচি অনুযায়ী একটা মোটামুটি ভালো মানের ফ্ল্যাট নিতে হলে এই টাইপের মিনিমাম বাজেট রাখতে হবে 1,25 থেকে 40 লক্ষ টাকা। এর বাহিরে কোনো ভালো পরিবেশে আসলে ফ্ল্যাট ক্রয় করার মতো ক্ষমতা মানে কারো নেই। কারণ বিশেষ করে মেট্রো রেলটা হওয়ার পরে যেই লাইনগুলোতে হয়েছে মিরপুরের সাইডে, আমি যেহেতু মিরপুরে থাকি এই সাইডটার কথাই বলবো, তো যেই দামটা ছিল তার থেকে 3 ভাগের 1 ভাগ দাম বেড়ে গেছে এখন। যেই ফ্ল্যাটটা 2 টাকা ছিল সেটা এখন 3 টাকা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই যে ফ্ল্যাটের দাম 2 বছর আগেও মেট্রো রেল কমপ্লিট হওয়ার আগে হয়তো 80 লাখ ছিল বা 75 এরকমভাবে রেজিস্ট্রি সহ হয়ে গিয়েছে, সেই ফ্ল্যাটটার দামই এখন 1,20 লাখ থেকে 30 লাখ টাকা হয়ে গেছে। তো নেক্সটে হয়তো এতটা দাম বাড়বে কিনা আমি জানি না, মনে হয় না আর এতটা বাড়বে, যেহেতু মেট্রো রেলটাকে একটা পুঁজি করে যারা বাড়িওয়ালা বা ডেভেলপার তারা এটাকে পুঁজি করে ফ্ল্যাটের দাম বাড়িয়েছে। তো নেক্সটে তো আর কোনো ফ্যাসিলিটি সেরকমভাবে আসবে না, তো সেক্ষেত্রে হয়তো বা ওইরকম দাম বাড়বে না, বাট এখন এক ধাক্কায় এরকম দাম বেড়ে গেছে। তো আসলে এটা মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গেছে। আর আরও একটা বিষয় যেটা হচ্ছে আমরা চেয়েছিলাম যে মিনিমাম 1250 থেকে 1350 মোটামুটি ভালো একটা ফ্ল্যাট নিতে, যে 3 বেড, ডাইনিংটা বড় হবে, কিচেনটা বড় হবে। বাট আমরা যতগুলো ফ্ল্যাট দেখেছি আমার মনে হয় না 1500, 1250, 1350 বলে যে সকল ফ্ল্যাট আমাদেরকে দেখানো হয়েছে কোনো ফ্ল্যাটই পার্টিকুলার ভিতরে এতটা স্পেস ছিল। কমন স্পেস সহ যদি ধরি তারপরও না। তার মানে ওরা হচ্ছে মিথ্যা কথা বলে ফ্ল্যাট সেল করে। ভিতরে আমার মনে হয় না 1000-1100-র উপরে আমরা কোনো ফ্ল্যাট পেয়েছি। অনেক ছোট ছোট ফ্ল্যাট, মানে আপনার মনে হবে যে 2 বেড ডাইনিংয়ের যে ফ্ল্যাটগুলো বা কিচেন, তার সাথে আপনি জাস্ট একটা রুম, ছোট একটা রুম, গেস্ট রুম বা চাইল্ড বেড, ছোট্ট একটা রুম, একটা ওয়াশরুম এবং ছোট সাথে কিচেনটা 1 হাত বড় হবে এবং 1 হাত একটা বেলকনি, জাস্ট এতটুকুই বেশি পাবেন। সেটার জন্য আপনাকে মিনিমাম 40 থেকে 45 লাখ টাকা বেশি গুনতে হবে। মানে এটা লস, মানে বিশাল পরিমাণে একটা ধাক্কা। তো যারা ঢাকায় স্থায়ীভাবে থাকতে চায় তাদের জন্য হয়তো বা এটা থাকার জন্য একটা জায়গা খুবই দরকার, এবং অনেকে চাপে পড়ে হলেও যেভাবে হোক, অনেক টাকা যাদের আছে তাদের কোনো প্রবলেম নয়, বাট আমাদের মতো মিডল ক্লাস যারা, তাদের জন্য আসলে এটা
মানে চিন্তাভাবনার অনেক বিষয়, যে আমি একটা রুমের জন্য কি 40-45 লাখ টাকা দিব কিনা। আর কিচেনটাও আমি মন মতো পাই নাই। 1500 স্কোয়ার ফিটের যেই ফ্ল্যাটগুলো আমি দেখেছি 1450-1500, সেগুলো মোটামুটি কিচেন বড় ছিল। এর বাহিরে কোনো ফ্ল্যাটই আমি ছোট যেই ফ্ল্যাটগুলো সাধারণত 700, 750 বা 650, 800 এই টাইপের ফ্ল্যাট হয়, এর থেকে এক হাতের বেশি বড় আমি কোথাও কোনো ফ্ল্যাট মানে কিচেন পাইনি। তো এই হচ্ছে ব্যাপার, সেজন্যই বললাম যে আসলে আমাদের মধ্যবিত্তের সাধ্যের বাইরে সব কিছুই চলে গেছে বা যাচ্ছে, হয়তো বা সাধ্যের মধ্যে থাকলেও কেনার মতো সাহসটাও প্রয়োজন, এত টাকা ইনভেস্ট করে থাকার জায়গাটা। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে কিন্তু আমি সকালের নাস্তা রেডি করে দেখতেই পাচ্ছেন করা হয়ে গেছে। দুপুরে রান্নার আয়োজন করে ফেলেছি বলতে রান্নাও প্রায় শেষের দিকে। তো সকালে তো চা, রুটি, তারপর হচ্ছে আলু ভাজা এগুলো করেছিলাম। মুশফিকের বাবা রুটি খেয়েছিল, আর আমি হচ্ছে পান্তা ভাত খাচ্ছিলাম, কারণ পরশুদিন থেকে হচ্ছে ঢাকায় একটু গরম কম। এর আগে কিন্তু প্রচণ্ড গরম ছিল, তীব্র গরম এবছর। তো পানি ভাত খেতে ইচ্ছা করছিল, তো অনেকগুলো কাঁচামরিচ দিয়ে আমি ঝাল ঝাল করে পানি ভাত খেয়েছি। আর এদিকে ইচ্ছা করলো যে দুপুরবেলা একটু বিরিয়ানি রান্না করব। তো তার জন্য এই তো বিরিয়ানিটা আমার প্রায় হয়েও গেছে। এখন শুধু গোশটা দিয়ে পোলাওটাকে বেশ কিছুক্ষণ 15-20 মিনিট দমে রেখে দিলে কিন্তু ভালোভাবে মিক্স করে তারপর দমে রেখে দিলে কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তো এই তো গোশটায় তেলও উঠে গেছে। তো এখন অল্প 2-1 মিনিট টাইম রেখে তারপর মশলাটা একটু শুকিয়ে আসলে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে যাবে আর কি। তো যাই হোক, এটার কারণে অনেকটাই মন খারাপ ছিল, কারণ ফ্ল্যাটটা যখন থেকে নেওয়ার চিন্তা ভাবনা করেছি তখন হচ্ছে আশা করছিলাম যে কিচেনটা বড় হবে, কারণ মেয়েদের অনেক শখের জায়গা হচ্ছে কিচেন, আর দিনের অনেকটা সময় কিচেনে থাকতে হয়। তো ভাবছিলাম নিজের মনের মতো করে ভিতরের টাইলস ফিটিংগুলা বা কিচেনের যেই ইন্টেরিয়র কাজগুলা এগুলো করিয়ে নিব। বাট এখন ওইভাবে চিন্তা ভাবনা বাদ দিয়ে ভাবছি যে ছোটোখাটো একটা ফ্ল্যাট নিব, 2 বেড ড্রয়িং কাম ডাইনিং, বাট কিচেন তো আর আমি বড় পাবো না। তো সেটার জন্য একটু মনটা খারাপ। তবে মনকে মানিয়ে নিতে পারলে মানুষ নিজেকে যেভাবে মানিয়ে নিতে পারবে সেটাই ভালো তার নিজের জন্য। তো যাই হোক, পরিস্থিতি মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, হয়তো চাপ নেওয়াটাও ভালো না। তো এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ টবণ ঠিক আছে কিনা। আর এদিকে সন্ধ্যায় আপনাদের ভাইয়া হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে আসছে, তো চিকেন ফ্রাই খাচ্ছিলাম আর আইসক্রিম, আর মেয়ে এদিকে আইসক্রিম নিয়ে কিন্তু বসে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।